বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বললেন যে শাসক দল তারা মুসলিমের ভোটে জিতেছে এবং বিজেপি জিতেছে হিন্দুদের ভোটে। মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে আমাকে মুসলিম লীগ বলছেন, আপনারা তো ভোটের সময় মুসলিম লীগের সাহায্য নেন। সত্যিই বিজেপি মুসলিম লীগের সাহায্য নেয় ভোট বৈতরণী পার করার জন্য? আমি কস্মিতকালে শুনিনি। আমি নিজে গত 2021 বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলাম এই দমদমে। মুসলিম লীগ কেন কোনো লীগেরই কোনো আমরা সহযোগিতা বা সাহায্য নিইনি। এক। দ্বিতীয় কথা, গত 2021 বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলের যে ভোট কুশলী একটি সংগঠন রয়েছে, তাদের নেতা এখন তিনি নাকি সেই সংগঠনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, নাম বলতেও কোথাও বাধা নেই, প্রশান্ত কিশোর। উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস শুরু করবে 30% দিয়ে, সেখানে বিজেপিকে লড়তে হবে 70% ভোটারকে প্রভাবিত করার জন্যে, আর আমরা 30% নিয়ে শুরু করব, সুতরাং আমরাই জিতব। এই কথাগুলো তো আমরা কেউ বলিনি। এই কথাগুলো ওদের যারা ওই তথাকথিত ভোট কুশলী সংগঠন তারা বলেছিল। মুখ্যমন্ত্রী একবার নিজে বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে আমি রাজি আছি। এই কথাগুলো কেউ আমরা বলিনি। ফলে আজকে যারা আমাদের মুসলিম লীগের দিকে আঙুল তুলে কথা বলে, এটা একটা কথার কথা। উনি এখন চারদিকে কর্নার্ড হয়ে গেছেন, কর্নার্ড হয়ে এই ধরনের কথাবার্তা বলছেন। কার সঙ্গে কার কী সম্পর্ক সেটা ক্রমশ বেরোচ্ছে, আগামী দিনেও বেরোবে। পশ্চিমবাংলার ভোট রাজনীতি কোন জায়গায় পৌঁছেছে প্রথমে সিপিএম এবং এই তৃণমূলের হাত ধরে, সেটা কিন্তু মোটামুটি লোকের কাছে স্পষ্ট হয়ে গেছে। যোগ রয়েছে মুখ্যমন্ত্রীর। শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক অভিযোগের পর মুখ্যমন্ত্রী একেবারে বিধানসভায় দাঁড়িয়েই বলেছেন যে প্রধানমন্ত্রীকে তিনি অভিযোগ করবেন এই বিষয়ে। আর এই নিয়ে বামেরা বলছেন, এখানেই তো পরিষ্কার তার মানে বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর থেকে মমতা ব্যানার্জির কথায় বেশি গুরুত্ব দেন নরেন্দ্র মোদী। বামপন্থীগুলো এখন অনেকটা ওই রকম বেকার লোক, বাড়িতে বসে আছে, মোটামুটি খাবার দাবার জুটে যাচ্ছে, বিকেলে গিয়ে চায়ের দোকানে আড্ডা মারে, রাজা উজির মারে। এখন বামেদের সেই হাল। বামেদের কথায় ওর বাড়ির লোকেরা গুরুত্ব দেয় কিনা সন্দেহ, তাই ওদের কথার কোনো উত্তর দেব না। বরং আমি আসল প্রশ্নে আসি। এই ধরনের কথাবার্তা বলেছিলেন একসময় অরবিন্দ কেজরিওয়াল যে আমি আরএসএসের মোহন ভাগবতজিকে চিঠি লিখব নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সে নিয়ে একচোট হাসাহাসি হয়েছিল। সুতরাং এরা আর কিচ্ছু নয়। এগুলো, এই কথাগুলো বলা হয় মানুষের মধ্যে কিছু আলোচনা নিয়ে আসতে। মমতা ব্যানার্জি এই যে কথাগুলো লিখেছেন, এগুলো মানুষের মধ্যে নিজেকে নিয়ে আলোচনাটা নিয়ে আসতে। কারণ তিনি যেভাবেই হোক ভেসে থাকতে চাইছেন। প্রায় তো তিনি এবং তার দলটা ডুবে গেছে, ভেসে থাকতে চাইছেন। ফলে অরবিন্দ কেজরিওয়াল মোহন ভাগবতের কথা বলছেন, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বলছেন, আর সেখানে এই বামেদের মতো কিছু বেকার লোক তারা বসে বসে চায়ের দোকানে আড্ডা মারছে। ব্যাপারটা হচ্ছে যে এই রাজ্য প্রশাসন, এই রাজ্যের অধীনে এখানে যেভাবে মানে দুষ্কৃতীরা, যেভাবে বাংলাদেশের মিলিট্যান্ট গ্রুপ, যেভাবে অন্য দেশের মিলিট্যান্ট গ্রুপ ক্রমশই পুরো সিস্টেমটাকে দখল করছে, তারা ধরা পড়ছে, এটা আমাদের সকলের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই রাজ্য প্রশাসন প্রায় শেষ হয়ে গেছে। এই যে প্রশাসন চলছে, এটা প্রশাসন চলছে না, প্রশাসনের নামে এখানে ছেলে খেলা হচ্ছে। এরা জানেই না প্রশাসন চালাতে, নিজেদের ব্যর্থতা ঢাকতে এই ধরনের কথাবার্তা এরা বলছে। আর বামেরা নিজেদের হারিয়ে যাওয়া প্রাসঙ্গিকতা নিয়ে আসতে তাদের সেই কথা বলছে। তাই এরা দুজনে প্রায় একই নৌকোর যাত্রী। এক দলের প্রাসঙ্গিকতা হারিয়ে যাচ্ছে, আরেকটা দলের প্রাসঙ্গিকতা হারাতে যাচ্ছে। প্রথম দল সিপিএম এবং অন্যান্য বামপন্থীগুলো, দ্বিতীয় দল তৃণমূল কংগ্রেস। এই যে আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে বলে উল্লেখ, কি মনে করেন বিজেপির যে হিন্দুত্বের রাজনীতি সেটাকে কাউন্টার করার জন্য নরম হিন্দুত্বের রাজনীতির পথ বাছছেন মমতা ব্যানার্জি? এই নরম হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে রাহুল গান্ধী ডুবে গেছেন। হঠাৎ করে তার নিজের গোত্রপত্র নিয়ে আলোচনা উনি শুরু করে দিলেন, মন্দিরে যাওয়া শুরু করলেন, এই দেখুন আমি কত বড় হিন্দু, এসব প্রমাণ করতে শুরু করলেন। তারপরে যেটা হলো, উনি দিব্যি ডুবে গেলেন। এখন কথা বলি যে এই রাজ্যের হিন্দুরা কিন্তু বুঝে গেছে যে এই রাজ্যে কি ভয়াবহ পরিস্থিতি। আজ থেকে কয়েক বছর আগে উলুবেড়িয়াতে একটি স্কুলের মেয়ে সরস্বতী পুজো করতে দাবি করে মাথা ফেটেছিল। মানুষ ভুলে যায়নি। এই রাজ্য সেই রাজ্য যেখানে মূর্তি ভাঙা হয়, ঠাকুরের মূর্তি ভাঙা হয়। এই রাজ্য সেই রাজ্য যেখানে সরস্বতী পুজো করতে গিয়ে এবারে যাকাণ্ড ঘটেছে। এক স্কুলের হেডমাস্টারকে একটা লোকাল ক্রিমিনাল শাসায়, আজ অবধি তাকে গ্রেপ্তার করতে পেরেছেন। আপনি নিজের ব্রাহ্মণত্ব বামনাই জাহির করছেন। ব্রাহ্মণত্ব জাহির করার আগে
আপনাকে একটা কথা বলি, আপনি সাধারণভাবে এই রাজ্যের সকলের, হিন্দু মুসলিম সকলের, যারা এই রাজ্যের বৈধ মানুষ, তাদের জীবন এবং জীবিকা নিশ্চিত করুন। আপনি সেটাই পারেননি। নিজের ব্রাহ্মণত্ব জাহির করে কি হবে? কিচ্ছু হবে না, বরং মানুষ আরও সন্দেহ করতে শুরু করবে। এই যে একেবারে বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে যাদের বিরুদ্ধে এত কথা বলছেন তারা যদি রাস্তায় নামে সামলাতে পারবেন, তো জানি সংখ্যালঘুদের কথাই মমতা ব্যানার্জি এক্ষেত্রে বলছে, তো কি মনে করেন এটা কি এক প্রকার কোথাও দাঙ্গার প্ররোচনা? ইতিমধ্যেই তো এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল। এটা একেবারে প্রকাশ্য হুমকি। আমি জানি না একজন মানে কি বলবো, প্রশাসনের শীর্ষে থাকা মানুষ কি করে এই ধরনের কথাবার্তা বলেন। এ তো প্রকাশ্যে হুমকি, ভয় দেখানো। এই রাজ্যে কোনো কিছু হলে দায়ী আপনি, কারণ আপনি রাজ্য প্রশাসন চালান। আপনার ব্যর্থতা আপনাকে নিতে হবে, তার জন্য জবাবদিহি করতে হবে আপনাকে, আপনার প্রশাসনকে। তাই আপনি যাদের কথা বলছেন সেখানে, সেইখান থেকে, সেই তরফ থেকে যদি কিছু হয়, দায় তো আপনার। এবং আমি জানি আপনি যে সম্প্রদায়ের কথা বলছেন তার একটা বড় অংশই, তারা কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিতে থাকতে চায়। আমি গত 38 বছর ধরে শিক্ষকতা করছি, প্রচুর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমার ছাত্র ছাত্রী, তাদের সঙ্গে মিশেছি, কথা বলেছি। সাধারণ মানুষ শান্তি চায়। এইরকম কিছু রাজনীতিবিদ তাকে উস্কে নিজেদের চেয়ারটাকে শক্তপোক্ত করতে চায়। অনেকে সেটা বোঝে না যারা, তারা কিন্তু ধ্বংসের পথে এগোয়। যারা বোঝে তারা শান্তিতেই থাকতে চায়। তাই আজকে ওদের উস্কানো হচ্ছে। আমি সেই সমস্ত সম্প্রদায়কে বলবো, আপনাদের এগুলো উস্কানো হচ্ছে, দয়া করে এই ফাঁদে পা দেবেন না। ফাঁদে পা দিলে না আপনার পাটাই কাটা যাবে, সর্বনাশ হয়ে যাবে। করবেন না এগুলো। নিজের মতো থাকুন, শান্তিতে থাকুন, রাজনীতির প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দিন। এই সরকার যারা চালাচ্ছে তাদের সময় প্রায় ঘনিয়ে এসছে, তাদের স্বাভাবিক যে চলে যাওয়া সেটা নিশ্চিত হতে দিন। কৃত্রিমভাবে তাদের আর রাখতে পারবেন না, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। বিমলবাবু, আপনিও বলছিলেন যে নরম হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে কিভাবে রাহুল গান্ধী ব্যর্থ হচ্ছে। আমরা সম্প্রতি দিল্লির যে চিত্র দেখলাম সেখানেও এক প্রকার এটাই বলা হচ্ছে যে কেজরিওয়াল তিনি নরম হিন্দুত্বের রাজনীতি করার কারণেই হেরেছেন। তাহলে কি বাংলায় কোথাও গিয়ে যে মুসলিম ভোট ব্যাংক সেটা সিকিওর করতেই মমতা ব্যানার্জি বললেন যে যদি এরা রাস্তায় নামে সামলাতে পারবেন, তো কোথাও কি তাদেরকে উজ্জীবিত করার একটা চেষ্টা, বা এটা বোঝানোর চেষ্টা যে আমরা তোমাদের পাশে রয়েছি? কি মনে করেন? না, একজন প্রশাসক হয়ে কেউ যদি বলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে আমি রাজি আছি, তিনি সব কিছু বলতে পারেন, কিচ্ছু ভরসা নেই তার উপরে। এই রাজ্য প্রথম থেকে যারা চালাচ্ছে এই সরকার, বা আগে বামদেরও একই অবস্থা। আপনি রাজ্য দুরকমভাবে চালাতে পারেন। একটা মডেল হচ্ছে ডেভেলপমেন্টাল মডেল। আপনি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলেন এই রাজ্য কীভাবে উন্নতির দিকে যাবে, আগামী 50 বছর 100 বছর পরে এই রাজ্যের অবস্থা কী দাঁড়াবে, যেটা করেছিলেন বিধানচন্দ্র রায়। আপনি সেই পথে হাঁটতে পারেন। তাতে খুব দ্রুত হয়তো আপনি জনপ্রিয়তা পাবেন না, ওটা অনেক দেরি হয়। একটা রাস্তা বানাবেন হয়তো 5 বছর লাগবে, একটা কারখানা খুলবেন 10 বছর লাগবে। এগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিন্তু তাতে রাজ্যের উন্নতি হবে। যে উন্নতির পথে রাজ্যকে নিয়ে গিয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। আর একটা পন্থা আছে, সেই পন্থা প্রথম আবিষ্কার করেছিলেন লালু প্রসাদ যাদব। কিচ্ছু না, নিজের ক্যাপটিভ ভোট ব্যাংক বানাও, মুসলিম এবং যাদবদের বলে দাও ভাই আমাদের ভোট দাও, তোমাদের আমি সব পাইয়ে দেবো। কোথাও যদি তিনি যেতেন, গ্রামের লোকজন বলতো লালুজি রাস্তা কোথায়, বলে রাস্তা হয়ে কী হবে, তাহলে তো বড় লোকরা গাড়ি চলবে, তোমার রাস্তার দরকার আছে। এই রকম অ্যাপ্রোচ ছিল তার। তিনি বুঝেছিলেন মুসলিম এবং যাদব তাকে ভোট দিয়ে দিচ্ছে, তিনি জিতছেন। এই করে 15 বছর চালিয়ে গিয়েছিলেন। তারপর তার জায়গা কোথায় হয়েছিল? এখন গোটা বিহারে এখন ছ্যাঁচা করছে, ওনাকে দেখলে হয়তো 2 দিন পরে গায়ে থুতু দেবে। কারণ তাঁর শ্যালক সাধু যাদব, যার বিরুদ্ধে বহু অভিযোগ, সে প্রকাশ্যে বলেছে যে তাঁর অ্যানিমার্গের বাড়িতে বসে বসে যে সমস্ত লোকগুলোকে ধরে নিয়ে যাওয়া হতো, যাদের কাছ থেকে গুন্ডারা টাকা আয় করতো, সেই সেটেলমেন্টটা লালু প্রসাদ যাদব করতেন। ফলে আজকে লালু প্রসাদের হাল কী হয়েছে বিহারে? আগামী নির্বাচনে কী হাল হবে? তেজস্বী যাদবের ওই দলের 20টা আসন পাবে তো। এখন একই অবস্থা আপনার হচ্ছে তো, কারণ আপনি কোনো ডেভেলপমেন্টের রাস্তায় যাননি। আপনি একটা ক্যাপটিভ ভোট ব্যাংক তৈরি করেছেন, ওই আপনার প্রশান্ত কিশোরের ভাষায় 30% দিয়ে শুরু করছেন নাকি, হয়তো তাই ভেবেছেন। আর মানুষকে 1000-2000 টাকা দিয়ে তাদের একটা প্রাপক গোষ্ঠী তৈরি করা, এই দুটো গোষ্ঠীকে যোগ করে জিতে যাব। ফলে ডেভেলপমেন্টের দরকার নেই, রাজ্য তলিয়ে যাক। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লোন নিই, আজকে রাজ্য প্রায় 6.5 লক্ষ কোটি টাকা লোনে দাঁড়িয়ে আছে।
আর কিচ্ছু দরকার নেই, দীর্ঘমেয়াদী উন্নয়নে কিচ্ছু প্রয়োজন নেই, মানুষ রাজ্য ছেড়ে চলে যাক, ভালো ছেলেমেয়েরা সরকারি চাকরিতে না আসুক, শিক্ষকতা না আসুক, ডিএ না পেয়ে তারা অন্য জায়গায় চলে যাক, স্কুল কলেজ উচ্ছন্নে যাক, আমি শুধু আমার রাজত্ব যাতে সুরক্ষিত হয় সেই চেষ্টা করব। এটা আরেকটা মডেল। এই মডেলটা ধার করা হয়েছে লালু প্রসাদ যাদবের কাছ থেকে। মনে রাখবে, লালু প্রসাদ যাদবের খুব বড় সমর্থক ছিল বামেরা। এই রাজ্য বামেরাও প্রায় একই রকমভাবে চালিয়েছে। আর শেষের দিকে বুদ্ধদেব ভট্টাচার্যের মাথায় হঠাৎ করে তিনি বিধানটাকে টপকে যাবেন ভেবেছিলেন, যা হবার তাই হয়। এমন একটা দল, যে দল তিনি নিজেই বলেছিলেন এমন একটা দল আমি করি যে দল বন্ধ করে, ফলে সেই দলই ওনাকে টেনে ফেলে দিয়েছে, কিচ্ছু করার নেই। ফলে এরা প্রত্যেকেই, এদের লক্ষ্য একটাই, ক্ষমতায় থাকা, যেভাবে হোক নিয়েও। তার জন্যে নানা রকম ভোটের ইকুয়েশন, নানা রকম জাতপাত সম্প্রদায়ের ইকুয়েশন, সেইভাবে ক্ষমতায় থাকা। লালু প্রসাদ যাদব 15 বছর ছিল, তারপর কী হয়েছে? লালু প্রসাদকে যেতে হয়েছে। সিপিএম 34 বছর ছিল, তারপর সিপিএম পশ্চিমবাংলা শূন্য হয়েছে। তবু সিপিএম শূন্য হলেও কিছু সমর্থক রয়েছে। এই দল ক্ষমতা থেকে গেলে একটা দল লোকও থাকবে না, হয়তো একা মমতা ব্যানার্জি থাকবে, সঙ্গে একটা লোকও থাকবে না।